আমি তোমায় অনেক খুঁজেছি নিজের মতো করে, কিন্তু পাইনি। তখন একটা নার্স ঢুকলো আয়াতের খাবার নিয়ে। এতক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে, কিন্তু ওকে খাওয়ানোই হয়নি। নার্স এসে বলল, ম্যাম, আপনার খাবার সময় হয়ে গেছে। তখন আয়াজ বলল, আমি খাবারটা খাইয়ে দেই। দরকার নেই আয়াজ আপু, চলুন আমাকে একটু হেল্প করুন, আমি ফ্রেশ হব। আয়াত নার্সটার সাহায্যে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো। আয়াজ এখনো ওর কেবিনেই বসে আছে। নার্সটা আয়াতকে ভালোভাবে বসিয়ে দিল খাওয়ানোর জন্য। আয়াজ বলল, আমি খাইয়ে দেই না। আমার বাঁ হাত ভেঙে গেছে, ডান হাত নয়। আমি নিজে খেতে পারবো, আপনি এখন বাড়ি যান। অনেকটা সময় আমার ওপর ব্যয় হয়ে গেছে আপনার। তুমি এখনো আমার উপর রেগে আছো তাই না? তোমাকে তো বললামই। আমি আপনার উপর রেগে নেই। তাহলে তুমি কি এই কয়েকদিনের জন্য আমার উপর রেগে আছো? আমি কোনো দিনের জন্যই আপনার উপর রেগে নেই। এখন আপনি যাবেন নাকি আমি না খেয়ে বসে থাকবো? না, তুমি খাও, আমি যাচ্ছি। আয়াত চলে গেল। ও যেতেই নার্সটি বলল, সবাই আপনাকে খুব ভালোবাসে, তাই না? সবার এত ভালোবাসাই তো আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। বাস্তবতা খুবই কঠিন, ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। বুঝলাম না আপনার কথা। সেসব কথা বাদ দিন। বলেই আয়াত বিসমিল্লাহ বলে আস্তে আস্তে খাওয়া শুরু করলো। ওর খাওয়া শেষ হতেই নার্সটা বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করুন না। আপনার পরিবারের সকলকে আমি দেখলাম কারোর চোখে মণি নীল নয়, তাহলে আপনার চোখের মণির রং নীল কেন? ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। আসলে আমার দাদু ভাইয়ের চোখের মণি নীল ছিল, তার থেকে আমি নাকি নীল চোখ পেয়েছি সবাই বলে। আপনার দাদু ভাই নীল চোখ কোথা থেকে পেলেন? আয়াত বুঝতে পারলো নার্সটা নীল চোখের ব্যাপারটা জানার কৌতূহল অনেক। আর তার যে জিনিসে কৌতূহল বেশি সে জিনিস না জানা অবধি তার শান্তি হবে না। তাই আয়াত বলল, আমার দাদু ভাইয়ের মা ছিল বিদেশি মহিলা, উনি আমেরিকায় থাকতেন, ওনার চোখের মণি নীল ছিল। দাদু ভাইয়ের মা আর দাদু ভাইয়ের বাবা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। মূলত দাদু ভাইয়ের বাবাকে আমেরিকা পড়াতে পাঠিয়েছিলেন দাদু ভাইয়ের দাদু। তিনি পড়াশুনো শেষ করে দাদু ভাইয়ের মাকে বিয়ে করে সাথে নিয়ে আসেন। আর দাদু ভাইয়ের মায়ের চোখের মণি নীল থাকায় দাদু ভাই নীল চোখের মণি পায়। কিন্তু আমার ফুপিরা কিংবা বাবা কাকাদের কারো চোখেই নীল রঙের হয়নি, কিন্তু সৌভাগ্যক্রমে আমি সেই নীল চোখটা পেয়ে গেছি। কিন্তু এটার মানে আজও কেউ বের করতে পারেনি। বাহ, ভারী ইন্টারেস্টিং ব্যাপার তো। তবে যাই বলুন না কেন, আপনার চোখে নীলমণিটা আপনাকে ভীষণ মানায়। আপনাকে একদম রহস্যময় রানীদের মতো লাগে। তাই নাকি? একদম তাই। আর আবার রোজা একসাথে গাড়িতে বসে আছে। রোজা কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারছে না। দুজনেই মৌন রয়েছে, কিন্তু মৌনতা কাটিয়ে আরাব বলল, মিস রোজা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমায় কিছু বলতে চান। আচ্ছা, আপনি কারো মেসেজ বা কমেন্টে রিপ্লাই করেন না কেন? এটা আবার কেমন প্রশ্ন? আরাবের কথা শুনে রোজা বুঝতে পারলো আসলে সে তাড়াহুড়োয় কি বলে ফেলেছে। এরকম প্রশ্ন কেউ কাউকে করে, এটা ভাবতেই রোজার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তাই ও বলল, সরি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। ইটস ওকে মিস। তা আপনি কি আমায় মেসেজ বা কমেন্ট করেন? এই রে, রোজা বোধহয় ধরা খেয়ে গেল। ও যে রোজ নিয়ম করে ওর সব পোস্টে কমেন্ট করে, আবার মাঝে মাঝে মেসেজও করে। ও আমতা করে বলল, না মানে আমি মাঝে মাঝে আপনার পোস্ট দেখি, তখন দেখি যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি রিপ্লাই করেননি। তাই ভাবলাম আপনি হয়তো কারো কমেন্ট আর মেসেজে রিপ্লাই করেন না। আপনার আইডির নাম কি মিস? মানে মানে সহজ, আপনার ফেসবুক আইডির নাম কি? রোজা আহমেদ। ওকে। আরাব রোজার নাম দিয়ে সার্চ করলো, সাথে সাথে ওর আইডি পেয়ে গেল। রোজার একটা হিজাব পরে দাঁড়িয়ে ছবি প্রোফাইল পিকচার দেওয়া। ও আইডিতে ঢুকেই দেখতে পেল রোজার আইডি থেকে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ও অ্যাকসেপ্ট করে রোজাকে বলল, আপনি আজ থেকে আমার ফ্রেন্ড হয়ে গেলেন। এবার থেকে আপনার কমেন্ট আর মেসেজ আমি দেখব আর রিপ্লাইও করব ইনশাল্লাহ। আরাবের কথা শুনে রোজা লজ্জায় লাল হয়ে গেল। ও এতদিন লুকিয়ে লুকিয়ে আরাবের আইডিতে কি হয় সব দেখতো, কমেন্টও করতো। এসব ভেবেই ও লজ্জা পাচ্ছে। আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সেটাও আরাব দেখতে পেল। ইস কি লজ্জা। আরাব তো রোজার অবস্থা বুঝতে পেরে মুচকি হাসছে। আরাব বলল, আরে মিস বি ইজি, এত লজ্জা পেতে হবে না। এখন কেউ কাউকে কমেন্ট করা, টেক্সট করা ইজি ব্যাপার, তাই রিল্যাক্স। ওকে আচ্ছা ঠিক আছে, আপনি এখন বলুন, আপনি না মানে আয়াতের সাথে এত কি কথা বলছিলেন? আরাব রোজার কথার মানে বুঝতে পেরে মুচকি হেসে বলল, আপনি কি জানেন আপনার বান্ধবী চমৎকার একজন মানুষ? সেটা আমি জানি। ও আমার বেস্ট ফ্রেন্ড হওয়া সত্ত্বেও আমার লাইফে ওর থেকে বেশি রহস্যময় মানুষ আমি দুটো দেখিনি। সেটা কেন? কখন কি করে সেটা ও ছাড়া আর কেউ জানে না। রোজা আরো কিছু বলবে তার আগেই গাড়িটা থেমে গেল। আকস্মিক গাড়ি থামাতে রোজা বলল, গাড়ি থামালো কেন? আপনার বাসায় এসে গেছে তাই।
রোজা বাইরে তাকিয়ে দেখলো সত্যিই তাই। ও ওর কথায় একটু লজ্জাও পেল। তাই ও আরাবকে আল্লাহ হাফেজ বলে নেমে পড়লো গাড়ি থেকে। ও যেতেই আরাব বলল, তুমি ঠিক বলেছ রোজা, ওহিয়ানা আয়া চৌধুরীর মতো রহস্যময় দুটো মানুষ নেই, কিন্তু ও সবার কাছে রহস্যময় হলেও আমার কাছে একটা খোলা বইয়ের মতো। বিকেলবেলা আয়াত বসেছিল। তখন আদিয়ান চৌধুরী আর আশিয়ান চৌধুরী আয়াতের কেবিনে ঢুকলো। তা দেখেও আয়াত চুপ করে রইল। তখন আশিয়ান ওর কথা বলার জন্য বলল, আসসালামু আলাইকুম। একজন মুসলিম হিসেবে সালামের জবাব দেওয়া ওয়াজিব, তাই আয়াত না সত্ত্বেও বলল, ওয়ালাইকুম আসসালাম। তখন আদিয়ান চৌধুরী বলেন, এখন কেমন লাগছে মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি এখনো আমাদের উপর রেগে আছিস? তোমার উপর আমার কোনোদিনও রাগ ছিল না বাবা। তাহলে কেন তোর মা কাকামণি এইসব বলল আর তুই আমাদের সবাইকে ছেড়ে গেলি? মা আমাকে দেখতে চাইছিল না, বলেছিল আমি যেন তার সামনে থেকে চলে যাই, তাই চলে গিয়েছিলাম। তার থেকে বড় কথা, ওরা কেউ আমাকে বিশ্বাস করেনি। আর দাদু ভাই কি বলতো আমাকে সব আমার মনে আছে। যখন তোমাকে কেউ বিশ্বাস করবে না তখন বুঝতে পারবে তোমার প্রয়োজনীয়তা ফুরিয়ে এসছে। দাদু ভাই যতদিন ছিল ততদিন পরিবারের সবাই আমাকে ইম্পর্টেন্স দিত, আমাকে আদর করতো, আমার সকল আবদার পূরণ করতো। দাদুভাই মারা যাওয়ার পর তোমরা আমার সাথে ভালোভাবে কথা অবধি বলতে না। তুমি বলো বাবা, তুমি কি আমাকে সময় দিতে? আয়াতের কথা শুনে আদিয়ান চৌধুরী চুপ করে রইল। সত্যি উনি আহনাব চৌধুরীর মৃত্যুর পর আয়াতের সাথে সময় কাটাতো না। যেখানে উনি থাকতে আয়াতের সাথে সময় কাটাতেন। সবকিছুর ঊর্ধ্বে ছিল তার মেয়ে। হয়তো তিনিও কোথাও না কোথাও তার বাবার মৃত্যুর কারণ হিসেবে আয়াতকেই ভাবতেন। উনি চুপ করে আছে থেকে আয়াত আবারও বলল, জানি এর উত্তর তোমার কাছে নেই। হয়তো তুমিও বাকিদের মতো আমাকে দাদু ভাইয়ের মৃত্যুর কারণ ভাবতে থাকো। বাদ দাও সেসব কথা, এখন বলো ছোট কাকিমণি কেমন আছে? সবাইকে দেখলাম, শুধু ছোট কাকিমণিকে তো দেখলাম না, আর ছোট কাকাইকেও তো দেখলাম না। তুমি যেদিন বাড়ি থেকে চলে এসেছিলে সেদিন তোমার কাকিমণি পড়ে গিয়েছিল, আমরা কেউ বাড়িতে ছিলাম না। তোমার কাকিমণিকে হাসপাতালে নিয়ে গেলে তার বাচ্চাটা মারা যায়। এরপর থেকে তোমার ছোট কাকিমণি একটু অ্যাবনর্মাল ভাবে আচরণ করে, তাই ও সবসময় বাড়িতেই থাকে। মাঝে মাঝে ওকে ডাক্তার দেখানো হয়। এবার ডাক্তার বলেছে কোথাও ঘুরিয়ে আনতে, তাই তোমার ছোট কাকাই তোমার কাকিমণিকে নিয়ে বেড়াতে এসেছে কক্সবাজার, তাই দেখতে পাওনি। তোমার খবর জানিয়েছে তারা আজ রাতে আসছে। তখন আয়াত মনে মনে বলল, ইস, কাকিমণি তোমার সাথে আজ আর আমার দেখা হবে না। তখন আশিয়ান চৌধুরী বলল, বনু আমার সাথে কথা বলবে না? আমি আপনার বোনু নাকি? কতবার আপনাকে বলেছিলাম প্লিজ আমায় ছেড়ে যাবেন না, কিন্তু আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। যদিও কারণটা তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি, তাই আপনার ওপর আমি রেগে নেই। সত্যি? তোমাদের দুইজনের কাছে একটা আবদার করবো, রাখবে বাবা আর ভাইয়া? তুই শুধু বলেই দেখ না। আমার একটু এখানে ভালো লাগছে না, তোমরা আমাকে একটু বাইরে নিয়ে যাবে, ছোটবেলার মতো আমার সাথে গল্প করবে। এই কথা শুনে ওদের দুজনের চোখে পানি এলো। আশিয়ান চৌধুরী বলল, কেন নয়? বলেই ওকে কোলে তুলে নিল। আদিয়ান চৌধুরী এক পাশ ধরলো, তবে আয়াত যেন হাতে ব্যথা না পায় দুজনে ওকে কোলে করে নিয়ে হাসপাতালের বাগানে চলে গেল। বাইরে আয়েশা চৌধুরী ছিলেন, আর বাকি সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আদিয়ান চৌধুরী। আয়েশা চৌধুরীকেও বলেছিলেন, কিন্তু তিনি যায়নি। আদিয়ান আর আশিয়ান চৌধুরীর কোলে আয়াতকে দেখে উনি বুঝতে পারলেন এদের মধ্যে দূরত্বটা নেই। উনি ওদের ডিস্টার্ব করতে চাইলেন না, তাই হাসপাতালের মাঝেই রয়ে গেল। হাসপাতালের অনেকেই ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। অনেকে ওদের ভালোবাসা দেখে মুগ্ধও হচ্ছে। সারা বিকেলটা ওরা খুব গল্প করলো। সন্ধ্যা হয়ে আসছে, তখন আয়াত বায়না ধরলো ঝালমুড়ি খাবে, তাই আশিয়ান গেল ঝালমুড়ি আনতে। ও যেতেই আয়াত ওর বাবাকে বলল আইসক্রিম আনতে। উনি বলল আশিয়ানকে ফোন করে বলে দেবে, কিন্তু আইসক্রিমের দোকানটা অন্য পাশে ছিল বলে তাই তিনিই গেলেন আইসক্রিম আনতে। হাজার হোক তার মেয়ে বলেছে কিনা, আয়াত ওর ফোনটা আগে নিজের সাথে করে এনেছিল। ওরা দুজন যেতেই ও কাকে যেন কল করলো। তখন কেউ এসে ওকে কোলে নিয়ে গাড়িতে বসালো, আর গাড়ি করেও চলে গেল। আশিয়ান আর আদিয়ান চৌধুরী আয়াতকে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। আয়াতের যে অবস্থা, ও তো একা হাঁটতে পারবেও না। ওরা হাসপাতালের ভেতরে বাইরে সব জায়গায় খুঁজলো, কিন্তু পেল না। ওরা কি তবে আবার ওদের আহিকে হারিয়ে ফেললো? আশিয়ান চৌধুরী আর আদিয়ান চৌধুরী খুব ভেঙে পড়লো। মুহূর্তেই সবাইকে খবর দেওয়া হলো আহিয়ানা আবার চলে গেছে। সবাই চারদিকে আহিকে খুঁজতে লাগলো, কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি কেউ খুঁজে পায়? আয়াতকে পাওয়া যাচ্ছে না প্রায় 1 মাস হয়ে গেল। আদিয়ান চৌধুরী আশিয়ান চৌধুরী আহিয়ানকে খোঁজার জন্য সব রকম চেষ্টা করেছে, কিন্তু আহিকে খুঁজে পায়নি। আয়াতও কম চেষ্টা করেনি, ও পায়নি।
তবে ওরা নিজেরা চেষ্টা করেছে, পুলিশের সাহায্য নেয়নি, কারণ আয়াত সবকিছু প্ল্যান করে এসেছিল। ও ওর কেবিনে একটা চিঠি রেখে এসেছিল, আর চিঠিতে বলে এসেছিল ওকে যাতে কেউ না খোঁজে আর পুলিশের সাহায্য যেন না নেয়। ও আবারও ফিরবে, কিন্তু পুলিশের সাহায্য নিলে কোনোদিনই আর ফিরবে না। আয়াত আগে কোন বাসায় থাকতো সেটাও কেউ জানে না, এমনকি রোজাও না। তবে আয়াত যখন আয়াতের ওপর নজর রেখেছিল তখন ওকে একটা গলিতে যেতে দেখেছিল, কিন্তু ও ভেতরে যায়নি, তাই জানে না কোথায় থাকতো। ও ওই গলিতে গিয়ে আয়াতের খোঁজ করেছে, কিন্তু কেউ আয়াতের খবর দিতে পারেনি। আয়াত এখন পুরোপুরি সুস্থ, ও একটা রুমে বসে আছে। তখন ওর কাছে একটা কল এলো। ও কল উঠিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি আপনার সময় হয়েছে ভার্সিটি যাওয়ার? আজই যাব ভাবছি। আমার পরিবার এমন কি আয়াজও অনেক খুঁজেছে আমায়। আমি এদিকে সব সামলে নিয়েছি আর নিজেকে তৈরি করেও নিয়েছি, আর খবরও পেয়েছি মিস্টার জেকে কয়েকদিনের মধ্যেই তার নতুন ডিল করবে, আর ভার্সিটি থেকেই কেউ সাহায্য করছে তাকে, তাই ভার্সিটি যেতেই হবে। তবে আমাদের এখন থেকেই অ্যালার্ট থাকতে হবে, সবসময় নিজেদের তৈরি রাখতে হবে। তবে তার আগে আরও কিছু কাজ আছে। ওকে, এখন তুমি বলো। তুমি তো অন্য হিসেবে ভার্সিটি জয়েন করতে পারতে, টিচারও হতে পারতে। তাহলে দুটো কারণে আছে এখানে। এক, সে যেন আমায় দুর্বল ভাবে, এতদিনে সে আমার সব খোঁজ খবর নিয়ে ফেলেছে। আর দুই, ভার্সিটি টিচার হয়ে গেলে আমি সবার সাথে খোলামেলাভাবে মিশতে পারতাম না, আর সব দিকে নজর রাখাও সহজ হতো না। তা অবশ্য ঠিক বলেছো। যাই হোক, তোমার 5 থেকে 7-এ ওঠার কাহিনী কিন্তু জোস। এটা কিরকম কথা? তবে যাই বলো, আশিকের সাথে ঝগড়া করে হলেও ওর জন্য আমি 2 বছর এগিয়ে গিয়েছি, আর আজ এরকম একটা জায়গায় রয়েছি যা কতজনে কল্পনাও করতে পারবে না। ফ্ল্যাশব্যাক। আর তখন সবে ক্লাস 5-এ উঠলো। ও ছিল সবসময় ফার্স্ট গার্ল, আর সেকেন্ড ছিল আশিক। ও ছোটবেলায় মানে ক্লাস 1 থেকে আয়াতের কম্পিটিটর ছিল। আশিক সবসময় চাইতো আয়াতকে হারিয়ে ও ফার্স্ট বয় হওয়ার জন্য। ও জানতো আয়াত থাকতে ও কখনো ফার্স্ট হতে পারবে না, তাই ওর বাবাকে বলে ক্লাস 6-এ ভর্তি হয়। ওর বাবা ছিল স্কুলের কমিটির সদস্য, তাই ও সহজেই ভর্তি হতে পারে। ও ভর্তি হয়ে আয়াতের সামনে গিয়ে বলে, ক্লাসের ফার্স্ট গার্ল হলে কি হবে? এখন তো তুই আমার থেকে নিচের ক্লাসে পড়িস, আমি তো সিনিয়র, তাই আমাকে বড় ভাই বলে সম্বোধন করবে আর আমাকে সম্মান করবে। তখন আয়াত বলল, তুই তো আর নিজের দক্ষতায় গিয়ে 6-এ ভর্তি হোসনি। তোর বাবা আমাদের স্কুলে কমিটির সদস্য, তাই হতে পেরেছিস। আর তোকে কি বড় ভাই হিসেবে সম্বোধন করব? হাসালি। এভাবেই ওদের মধ্যে কথা কাটাকাটি হয়, মারামারি পর্যন্ত যেতে থাকে। তখন রোজা আর অনেক মিলে ওদের মারামারি থামায়। তারপর আয়াত প্রতিজ্ঞা করে ও আশিকের থেকে ওপর ক্লাসে পড়বে। ও বাড়ি থেকে ও দাদু ভাইকে সব বলে সব শুনে তিনি আয়াতকে সমর্থন করে। এমনিতেও আয়াতের সবকিছুই আহনাব চৌধুরী পালন করত। ও 7-এ ভর্তি হতে যায়, কিন্তু টিচাররা প্রথমে না করলেও পরে আহনাব চৌধুরীর কথায় রাজি হয়ে যায়। বর্তমানে ও পাশের লোকটি বলে, তবে এখানে তোমাদের দুজনের জন্য মাঝখান দিয়ে অনিক আর রোজার ভালো হয়, কারণ ওরা ছিল 3rd আর 4th গার্ল বয়। ওদের দুজনের মধ্যে ফার্স্ট বয় অনিক ছিল, তারপরও তো অনিক ওখানে থেকে চলেই আসে, তাই রোজা হয় ফার্স্ট গার্ল। বলতে হবে সব থেকে ভালো রোজার জন্যই হয়েছিল। তা অবশ্য ঠিক বলেছ। ওফো, আমি তো অনিককে বলতে ভুলেই গেছি যে আয়াজই ওর শত্রু নামের বন্ধু। হার্টফুল। তোমাদের নাম চয়েস করে দিয়েছিল কে? অনিক আর আমরা এক পার্কে খেলাধুলা করতাম, একসাথে খেলতে খেলতে বন্ধু হয়ে গেলাম। অনিক আমাকে প্রথম দেখছিল একটা হার্ট শেপ আঁকানো ফুল হাতা গেঞ্জি, তাই ও আমাকে হার্ট বলে ডাকতো। অনিক হার্ট বলে ডাকতো দেখে আয়াজ ওকে হার্টলেস বলে ডাকতো, কারণ হার্ট তো ওর মানে আমি ছিলাম আয়াজের বেস্ট ফ্রেন্ড, আর আয়াজ আমাকেও হার্টলেস বলে ডাকতে শেখায়। আর আমি যেহেতু আয়াজের বেস্ট ফ্রেন্ড ছিলাম, আয়াজ অনিককে হার্টলেস বলে ডাকতো দেখে অনিক আয়াজকে হার্টফুল বলে ডাকতো। এইভাবেই আমাদের নামকরণ হয়। ইন্টারেস্টিং স্টোরি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তোমার স্টোরিগুলো শুনে। তুমি সব জানো, তবুও আমার থেকে বারবার শোনো। তোমার মুখ থেকে তোমার স্টোরিগুলো শুনতে ভালো লাগে, তাই। ওকে, আল্লাহ হাফিজ। আবার পরে কথা হবে, আজ ভার্সিটি যেতে হবে। ওকে, আল্লাহ হাফিজ। বলেই লোকটি ফোন কেটে দিল। আয়াত অনিককে ফোন করে কি একটা বলল, আর ভার্সিটির জন্য রেডি হয়ে গেল। আজ আবার ওর প্রিয়জনদের মুখোমুখি হবে। আজ মন খারাপ করে ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। আয়াতকে হারানোর পর থেকেই ও মন মরা হয়ে থাকে সবসময়। আফিয়া সব শুনে অনেক অবাক হয়েছে। ছোটবেলা থেকেই ও আয়াতকে খুব একটা দেখতে পারত না। ও ফিরে এসেছে শুনে মন খারাপ হলেও
আবার হারিয়ে গেছে শুনে খুব খুশি হয়েছে। ওরা একসাথে আড্ডা দিচ্ছিল, তখন একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসে আয়াসকে একটা চিরকুট দেয়। আয়াতের বন্ধুরা ভাবে কোনো মেয়ে হয়তো আয়াসকে লাভ লেটার পাঠিয়েছে, তাই দেখে ফারহান বলল, আরে আয়াজ দেখ খুলে, তোকে কেউ লাভ লেটার দিয়েছে। বাহ, মেয়েটার সাহস আছে বলতে হবে। ফারহান তুই চুপ করবি, কে না কে দিয়েছে আমার এসব ভালো লাগে না।